স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সি প্রোগ্রাম তোমাদের আইসিটির পঞ্চম অধ্যায়। এই অধ্যায় তোমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি এই চ্যাপ্টার থেকে ভর্তি পরীক্ষায়ও উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন থাকবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো এই চ্যাপ্টারকে অনেক বেশি ভয় পাও, কিন্তু আমি আশাবাদী যে আমার প্রত্যেকটা লেকচার দেখার পরে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে সংশয় কেটে গেছে। তো আমরা অরিজিনাল সি প্রোগ্রাম লিখে শুরু করেছি গত কয়েকটা পার্ট পূর্ব থেকে। আমরা গত পার্টেও বিশেষ 3টি প্রবলেম সলভ করেছিলাম। সেখানে আমরা 3টি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয়, 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় এবং 2টি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং গড় নির্ণয় দেখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম দেখব। আমরা প্রথমেই যে প্রোগ্রামটা লিখবো আজকে সেটা হচ্ছে কোনো সাল লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখা। তো সি ভাষায় প্রোগ্রাম আমরা লেখার পূর্বে আমাকে আগে দেখতে হবে এই যে কোনো সাল লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদমটা। আমরা অ্যালগোরিদম ছাড়া কিন্তু কোনোভাবেই প্রোগ্রাম লিখতে পারবো না। আগে আমাদেরকে অ্যালগোরিদম ভালোভাবে জানতে হবে। তো আমরা আগে অ্যালগোরিদমটা দেখে নিই। স্টার্ট। আমরা এখানে যে কোনো একটা সাল ইনপুট হিসেবে দেবো, যেমন ধরো 2016, 2017, 2018। এই জন্য আমরা যে ভ্যারিয়েবলটা দিছি তার নাম হবে ইয়ার, অর্থাৎ রিড ইয়ার। আমরা ইয়ারের মান কিবোর্ড থেকে ইনপুট দেব। এরপরে প্রথম শর্তে ইয়ারকে 400 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, খেয়াল করো আমরা পার্সেন্ট কেন ব্যবহার করছি। আমি কিন্তু যখন অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত কথা বলছি। আশা করি সেই সব তোমাদের মনে আছে। তো যদি ইয়ারকে 400 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয়, তাহলে ওই সালটা লিপ ইয়ার হবে, কোনো প্রশ্ন নেই এতে। কিন্তু যদি প্রথম শর্ত পালন না করে, অর্থাৎ ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয়, তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব। দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে এবং ইয়ারকে 100 দ্বারা ভাগ যাবে না। ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে না, অর্থাৎ ভাগশেষ 0 হবে না। খেয়াল করো, ইয়ারকে 100 দ্বারা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে এবং ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে না। এটা হচ্ছে নট ইকুয়াল। এই যে সাইনটা আমরা দেখতেছি, এই যে এই সাইনটা, এটার নাম হচ্ছে নট ইকুয়াল সাইন। তাহলে এখানে খেয়াল করো, প্রথম শর্ত হচ্ছে ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 0। মনে রাখবে, এটা হচ্ছে সি প্রোগ্রামে ভাগশেষের অপারেটর। ভাগশেষের অপারেটর হচ্ছে পার্সেন্ট চিহ্ন। তাহলে ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সালটা লিপ ইয়ার হবে। যদি এই শর্ত পালন না করে, তাহলে দ্বিতীয় শর্তের কাছে যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে এবং ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে না। তাহলে যদি এই শর্তটা পালন করে তাহলে লিপ ইয়ার হবে। যদি এই দুটো শর্তের কোনোটাই পালন না করে, তাহলে ওই সালটা কোনোভাবেই লিপ ইয়ার হবে না। মনে রাখবা, প্রথম শর্ত যদি পালন করে লিপ ইয়ার, আর যদি প্রথম শর্ত পালন না করে তাহলে দ্বিতীয় শর্তের কাছে যাবে। দ্বিতীয় শর্ত যদি পালন করে তাহলে লিপ ইয়ার, আর যদি দ্বিতীয় শর্ত পালন না করে তাহলে ওই সালটা কোনোভাবেই লিপ ইয়ার হবে না। এরপরে প্রোগ্রাম স্টপ। চলো এবার আমরা এই অ্যালগোরিদমটার অরিজিনাল প্রোগ্রাম দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কোড ব্লক ওপেন করি। দেখো, কোড ব্লক ওপেন হয়ে গেছে। তো তোমরা জানো যে আমরা কিভাবে প্রোগ্রাম লিখি। প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হবে হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন, বাকি যা কিছু হবে সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। সেভ করে নিলাম। সেভ করে নিলে এটা কালার হয়ে যাবে, দেখতে সুন্দর দেখাবে। তো প্রথমে ভ্যারিয়েবল ডিক্লারেশন, যেহেতু ইয়ার হবে সবসময় ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাহলে আমার এখানে একটি ভ্যারিয়েবল, তার নাম হচ্ছে ইয়ার এবং তার শেষে সেমিকোলন দিতে হবে। তাহলে আমি ভ্যারিয়েবল ডিক্লারেশন করে দিলাম। এবার আমি ইনপুটের জন্য স্ক্যানআপ ব্যবহার করব। তো যেহেতু আমরা আইএনটি ব্যবহার করছি, তাহলে আমরা দেবো %d, কমা দিয়ে কার মান দেবো এখানে আমরা ইয়ারের মান, এরপরে সেমিকোলন। তোমরা জানো যে স্ক্যানএফের আগে আমরা সবসময় প্রিন্টএফ ব্যবহার করি। এন্টার ইয়ার, এন্টার দা ইয়ার। আমরা ইয়ারের মান কিবোর্ড থেকে দেব। এই, তাহলে এটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুটের আগে সবসময় প্রিন্টএফ দিতে হবে।
যাতে অপারেটর মানে যিনি প্রোগ্রামটা চালাবেন তিনি যেন বুঝতে পারেন যে তাকে কি করতে হবে। তো এখানে খেয়াল করে আমরা যেহেতু আইএনটি ব্যবহার করছি তার কারণে আমরা এখানে পার্সেন্ট ব্যবহার করছি এবং আমরা কার মান ইনপুট হিসেবে দেবো, ইয়ার মান ইনপুট হিসেবে দেবো, ইজ অফ এম্পারসেন্ট দিয়ে ইয়ার দিছি। এবার হচ্ছে আমাদের ফর্মুলা ইফ ইয়ার পার্সেন্ট 400 ডাবল ইকুয়াল 0। দা ইয়ার পার্সেন্ট ডি ইজ লিপ ইয়ার। তো এখানে কার মান দেখাবে, এখানে ইয়ারের মান দেখাবে যদি এই শর্তটা সত্য হয়। যদি এই শর্তটা সত্য না হয় তাহলে দ্বিতীয় শর্তের কাছে যাবে, এলসিপ ইয়ার পার্সেন্ট 4 ডাবল ইকুয়াল 0। তোমাদের নিশ্চয় মনে আছে সেই ফর্মুলার কথা। দেখো ইয়ার পার্সেন্ট 4 ইকুয়াল 0 অ্যান্ড ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়াল 0। ইয়ারকে 4 দ্বারা ভাগ যাবে এবং 100 দ্বারা ভাগ যাবে না। নট ইকুয়াল 0, ইয়ার পার্সেন্ট 100 নট ইকুয়াল 0। তাহলে কি হবে যদি এই শর্তটা পালন করে দিলাম, এই কপি করে বসাই দিই। এখন প্রথম শর্ত পালন না করলে দ্বিতীয় শর্তের কাছে যাবে, আর দ্বিতীয় শর্ত পালন না করলে এটা লিপ ইয়ার হবে না। এলস দ্য ইয়ার এত ইজ নট লিপ ইয়ার। আমরা প্রোগ্রামটা লিখে ফেলছি। আমরা চাইলে এটাকে নিচেও দিতে পারি, এলস এর নিচে দেওয়া যায়, সমস্যা নেই। মানে ইফের সাথে সবসময় শর্ত থাকবে এবং শর্তের পরে কখনো সেমিকোলন হয় না। এলস ইফের পরেও সবসময় শর্ত থাকবে, শর্তের পরে কখনো সেমিকোলন হয় না। কিন্তু এলস মনে রাখবে, এলস এর সাথে কখনো শর্ত হয় না, এলস এর সাথে সবসময় সিদ্ধান্ত হয়। একটা প্রোগ্রামে একবার ই ব্যবহার করা যায় এবং একটা প্রোগ্রামে শুধুমাত্র একবার এলস ব্যবহার করা যায়। কিন্তু এই এলস ইফ অনেকবার ব্যবহার করা যাবে। তাহলে প্রথম শর্ত যদি পালন করে সালটা লিপ ইয়ার হবে, প্রোগ্রাম শেষ। কিন্তু প্রথম শর্ত পালন না করলে সে দ্বিতীয় শর্তের কাছে যাবে, দ্বিতীয় শর্ত যদি পালন করে তাহলে সে লিপ ইয়ার, আর যদি প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কোনোটাই পালন না করে তাহলে সালটা কোনোভাবেই লিপ ইয়ার হবে না। তাহলে দেখো আমরা ইনপুট দিয়ে দেখি। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে আমাদেরকে। আমরা আগে দেখি যে কোথায় আমাদের প্রবলেমটা। এখানে বলতেছে এলস ইফ ইয়ার পার্সেন্ট 4 ইকুয়াল 0, এখানে ইকুয়ালের জায়গা হবে ডাবল ইকুয়াল। দেখো এবার আমরা দিলাম 2016। দেখো 2016, তাহলে আমাদেরকে কি দেখাবে? দেখো কি আসছে, দেখো 2016 দি ইয়ার 2016 ইজ লিপ ইয়ার, যার মানে 2016 সাল লিপ ইয়ার ছিল। আমরা যদি 2017 দিই, দেখো আমরা যদি 2017 দিই কি দেখাবে? দেখো 2017 ইজ নট লিপ ইয়ার। খেয়াল দেখো তোমরা ভালো করে। আমরা যদি 2000 সাল দিই, দেখো 2000 সালে কি দেখাবে? আমরা এটা কেটে দিই, আবার রান করি। আমরা যদি এখন 2000 সাল দিই, দেখো 2000 সাল হচ্ছে লিপ ইয়ার। খেয়াল করো, দা ইয়ার লিপ ইয়ার 100। দেখো 2000 সাল কি ছিল? লিপ ইয়ার ছিল। যদি আমরা এখন বর্তমানে চলতেছে 2021 সাল, যদি 2021 সাল দিই, দেখো তাহলে কি 2021 সাল লিপ ইয়ার নয়। আমরা যদি 2022 সাল দিই, দেখো 2022 সাল লিপ ইয়ার নয়। আমরা যদি 2023 সাল দিই, দেখো 2023 সাল লিপ ইয়ার নয়। যদি আমরা 2024 সাল দিই, দেখো 2024 সাল লিপ ইয়ার। তাহলে খেয়াল রাখতে হবে তোমাদেরকে, প্রথম শর্ত পালন করলে লিপ ইয়ার, আর কোনো শর্তের কাছে যাবে না। প্রথম শর্ত পালন না করলে সে দ্বিতীয় শর্তের কাছে যাবে, আর দ্বিতীয় শর্ত ও যদি পালন না করে তাহলে সালটা কোনোভাবেই লিপ ইয়ার হবে না। মনে রাখবে, একটা প্রোগ্রামে একবারের বেশি ইফ ব্যবহার করা যাবে না এবং একবারের বেশি এলস ইফ ব্যবহার করা যাবে না। মনে রাখবে, শর্তের পরে কখনো সেমিকোলন হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এবার আমরা আরেকটা প্রোগ্রাম দেখবো। তোমরা এই প্রোগ্রামটা সঠিকভাবে লিখে নিবা যেন পরীক্ষায়
নির্ভুলভাবে আনসার করতে পারো। এবার আমরা একটা প্রোগ্রাম দেখব। চলো দেখি আমরা। কোনো সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। কোনো সংখ্যা জোড় না বেজোড়, দেখো তো আমরা আগে অ্যালগরিদম দেখি। রিড এ একটা সংখ্যা, এখানে সংখ্যা একটা দেবো ইনপুট, এই জন্য রিড এ অর্থাৎ একটা ইনপুট দিতে হবে। দেখো, এবং তোমরা নিশ্চয়ই জানো যে জোড় সংখ্যা কিভাবে নির্ণয় করে। কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, অন্যথায় সংখ্যাটা কি, অন্যথায় সংখ্যাটা বিজোড়। তাহলে শর্ত একটাই, তোমরা খেয়াল করো, এই শর্তটা যদি পালন করে তাহলে জোড়, আর এই শর্তটা যদি পালন না করে তাহলে বিজোড়। কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, খেয়াল করো, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় সংখ্যাটা জোড়, অন্যথায় সংখ্যাটা বিজোড়। তো চলো আমরা এটার প্রোগ্রাম দেখি। আমরা কিন্তু পূর্বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। চলো এটা আমরা প্রোগ্রাম দেখি। তো আমরা এটার মধ্যে করি যে আমরা এখানে ইনপুট হিসেবে যেটা দেবো তার নাম হচ্ছে এ। এখানে এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার। তো আমরা এখানে কার মান ইনপুট দেবো, আমরা এখানে এর মান ইনপুট দেব। তাহলে ইফ কি হবে, এ %2, আমরা এ কে 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে, দা NUMB এর নাম্বার, NUMB এর নাম্বার ইজ ইভেন, EVEN ইভেন, the number is even। তাহলে এটা কেটে দিলাম। দেখো তো এখানে কার মান দেখাবে, এর মান, তাহলে আমরা এখানে ওই ভ্যারিয়েবলটা দিয়ে দেব। অন্যথায় ELSIF আমাদের দরকার নাই, তাহলে অন্যথায় কি হবে, the number is not even বা odd, তুমি যেভাবে the number is odd তুমি এভাবে দিতে পারো, the number is odd, the number is odd এভাবে দিতে পারো, the number is odd, মানে সংখ্যাটা বিজোড় সংখ্যা। তাহলে প্রথম শর্তটা যদি পালন করে সংখ্যাটা জোড়, আর শর্তটা যদি পালন না করে তাহলে সংখ্যাটা বিজোড় হয়ে গেছে। দেখো দেখো আমাদের এখানে একটি ভ্যারিয়েবল এ, আমরা একটা ইনপুট দেব, এরপর ইনপুট, এটা হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, তোমরা নিশ্চয়ই জানো, এবং স্ক্যানএফের আগে আমরা সবসময় প্রিন্টএফ ব্যবহার করি। এরপরে দেখো এ কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সংখ্যাটা কি হবে, জোড় সংখ্যা, অন্যথায় সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা। দেখো আমরা প্রোগ্রামটা রান করি। দেখো আমি এখন কিবোর্ড থেকে 6 দিলাম, 6 দিলে কি দেখাবে, দেখো দি নাম্বার ইজ ইভেন অর্থাৎ সংখ্যাটা জোড়। এখন দেখো যদি আমি 5 দিই, দেখো 5 দিলে কি আসবে, দেখো আসছে দি নাম্বার ইজ অড, সংখ্যাটা বিজোড় সংখ্যা। দেখো তোমরা ভালো করে, আমি 5 দিছি আর বলছে বিজোড়, আর 6 দিছি আর বলছে জোড়। তাহলে সবসময় মনে রাখবা, কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা জোড় হবে, অন্যথায় সংখ্যাটা বিজোড় হবে। মনে রাখবে এখানে শর্ত একটাই শর্ত, একটা শর্ত হইলে একবার ইফ একবার এলস, বা যদি শর্ত দুইটা হয় তাহলে ইফ এলস ইফ তারপরে এলস, সবসময় মনে রাখবে। এবং শর্তের পরে কখনো সেমিকোলন দেওয়া যায় না। তুমি যদি এখানে সেমিকোলন দাও, দেখো প্রোগ্রামটা রান করবে না। দেখো দেখো এখানে প্রোগ্রামটা রান করবে না, একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ রেড সিগন্যাল দেখাচ্ছে। দেখো তুমি এটা আবার উঠে যাও, উঠেলে দেখো এই যে আবার প্রোগ্রামটা রান হবে। অর্থাৎ এই যে আমি এখানে সেমিকোলন দিয়ে দিছি, এটাকে বলে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর সবসময় মেসেজ দিবে, সিনট্যাক্স এরর সবসময় মেসেজ দিবে। কিন্তু যদি আমরা, যেমন ধরো আমি এখানে এটা দিলাম না, তাহলে দেখো মেসেজ দেয় কিনা, দেখো কোনো মেসেজ দিবে না, কিন্তু ফলাফল দেখাবে না। দেখো আমি এখানে আর দিলাম, দেখো কি ফল, কোনো ফলাফল নাই। দেখো এন্টার দিচ্ছি, কোনো ফলাফল দেখাচ্ছে না। দেখো একটা ভুল দেখাচ্ছে, একটা ভুল দেখাচ্ছে। অর্থাৎ এগুলোকে বলে লজিক্যাল এরর। লজিক্যাল এররে সিস্টেম থেকে কখনোই মেসেজ দেওয়া হয় না, এবং সিস্টেম কখনো ভুল ধরতে পারে না। সিস্টেম শুধুমাত্র সিনট্যাক্স এররই ফাইন্ড আউট করতে পারে, দেন তোমাকে মেসেজ দিবে। চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। তো আমরা তার অ্যালগরিদমটা দেখে নিই। স্টার্ট, একটাই সংখ্যা ইনপুট দেবো রিডে, এবং তোমরা নিশ্চয়ই জানো যে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা কিভাবে নির্ণয় করে। কোনো সংখ্যা যদি 0 থেকে বড় বা 0 সমান হয় তাহলে আমরা তাকে ধনাত্মক সংখ্যা ধরে নিই, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে ঋণাত্মক সংখ্যা ধরে নিই। তাহলে দেখো এই শর্তটা যদি পালন করে তাহলে সংখ্যাটা হবে ধনাত্মক, অন্যথায় সংখ্যাটা ঋণাত্মক। খেয়াল করো, এই শর্তটা যদি পালন করে ধনাত্মক, আর এই শর্তটা যদি পালন না করে তাহলে ঋণাত্মক। এই কারণে এলস মনে রাখবো, একবার ইফ শর্ত যদি একটা হয় তাহলে ইফ, এরপরে এলস, মাঝখানে আর কোনো কিছু হবে না, কারণ শর্তটা পালন করলে একটা ঘটনা ঘটবে, আর শর্তটা পালন না করলে আরেকটা ঘটনা ঘটবে। এরপরে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। চলো আমরা এটার প্রোগ্রাম দেখি। তো এখানে সংখ্যা একটা কিবোর্ড থেকে ইনপুট দেবো, তাহলে তার নাম হচ্ছে এ, এবং সেটা হচ্ছে কি নাম, কি সংখ্যা, পূর্ণ সংখ্যা।
খেয়াল করো, এই জন্য আমরা আইএনটি ব্যবহার করছি, আর এখানে আইএনটি ব্যবহার করলে এখানে পার্সেন্টেজ দেখো, এই এটা হচ্ছে ইনপুট ফাংশন। আর ইনপুটের আগে সবসময়, অর্থাৎ ইনপুট ফাংশনের আগে সবসময় প্রিন্টে ব্যবহার করবা। তাহলে যিনি এই প্রোগ্রাম ব্যবহার করবেন তিনি যেন সহজেই বুঝতে পারেন পারেন তাকে কি করতে হবে। তাহলে দেখো, এই সংখ্যাটা যদি কি হয়, এই সংখ্যাটা যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, দ্য নাম্বার ইজ পজিটিভ। সংখ্যাটা কি সংখ্যা হবে, সংখ্যাটা পজিটিভ সংখ্যা, বা আদারওয়াইজ সংখ্যাটা কি হবে, নেগেটিভ হবে। সংখ্যাটা কি হবে, নেগেটিভ হবে। খেয়াল করো, এই শর্তটা যদি পালন করে এটা পজিটিভ সংখ্যা। এবং তোমরা জানো যে গ্রেটার দ্যান ইকুয়ালকে কিভাবে সি ভাষায় লেখা হয়, আমরা কিন্তু পূর্বে অপারেটর নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটর নিয়ে কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি যে গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল কিভাবে লেখে, ইকুয়ালকে কিভাবে লেখে। আমরা মনে রাখবা, সাধারণ গণিতে একভাবে লেখা হয় আর সি প্রোগ্রামে আরেকভাবে লেখা হয়। তাহলে শর্ত যদি একটা হয় তাহলে একবারই ফের পরে এলস, অর্থাৎ এই শর্তটা যদি সত্য হয় তাহলে এই ঘটনা ঘটবে, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এই ঘটনা ঘটবে। তো দেখো আমরা প্রোগ্রামটাকে রান করাই, এবং আমরা দেখো কিবোর্ড থেকে দিলাম 7, আমাদেরকে কি দেখাবে, দেখো আমাদেরকে দেখাইছে দ্য নাম্বার ইজ পজিটিভ। কিন্তু তুমি খেয়াল করো, আমি যদি এখন -7 ইনপুট দিই তাহলে কি দেখাবে, দেখো দেখাচ্ছে আমাকে দি নাম্বার ইজ নেগেটিভ, অর্থাৎ সংখ্যাটা কি সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ সংখ্যাটা কি সংখ্যা, সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রাম লেখার সিস্টেম কিন্তু একই রকম। প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে মেইন ফাংশন, এরপরে যা কিছু হবে সব সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। এরপরে দেখো, সেকেন্ড ব্র্যাকেটের প্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। তোমার যতগুলো ভ্যারিয়েবল থাকবে আগে ভ্যারিয়েবল তোমাকে ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ তোমাকে ডাটা টাইপ ঘোষণা করতে হবে। এরপর হচ্ছে ইনপুট ফাংশন, ইনপুট ফাংশনের জন্য আমরা স্ক্যানে ব্যবহার করি, আর ইনপুটের আগে সবসময় প্রিন্টে ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে তোমার ফর্মুলা থাকুক, শর্ত থাকুক, সবকিছু তুমি লিখে ফেলবা। এরপর হচ্ছে তোমার আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন অনেকগুলো হইতে পারে, ইনপুট ফাংশন অনেকগুলো হইতে পারে, শর্ত অনেকগুলো হইতে পারে। তোমরা সবসময় খেয়াল রাখবা। আর শর্তের শেষে কখনো সেমিকোলন দেওয়া যায় না, আর বাকি সবকিছুর শেষেই সেমিকোলন দিতে হবে। যদি সেমিকোলন না দাও তাহলে যে ভুলটা হয় তার নাম হচ্ছে সিনট্যাক্স এরর। দেখো, সেমিকোলন কোথাও না দিলে সে কিন্তু তোমাকে রেড সিগন্যাল দিবে, অর্থাৎ কোথায় ভুল আছে তোমাকে সেটা দেখাবে। দেখো আমি সেমিকোলন দিয়ে দিলাম, তাহলে দেখো ভুলটা আর দেখাচ্ছে না। এখন প্রোগ্রামটা রান করা হয়ে গেছে। দেখো 8, 8 হচ্ছে কি সংখ্যা, 8 হচ্ছে ধনাত্মক সংখ্যা। আমি যদি এখন -8 দিই তাহলে আমাকে দেখাবে যে -8 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা 3টি প্রবলেম নিয়ে আলোচনা করছি। প্রথম প্রবলেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। প্রথম প্রবলেমটা তোমরা ভালোভাবে সলভ করবা। যদি বুঝতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।